আমন্ত্রণ জানাচ্ছি রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান অবৈধ, গণভোট সহ সংবিধান সংস্কারের ধারাগুলো ফিরিয়ে আনলেন হাইকোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে বিফলে যাবে গণ অভ্যুত্থান, মন্তব্য তারেক রহমানের। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, জানালেন সিইসি। নির্বাচনের সম্ভাব্য ডেডলাইন ঘোষণাকে ইতিবাচক বলছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গুম খুনের ঘটনার নিউক্লিয়াস শেখ হাসিনা ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন। ওবায়দুল কাদের দেশে লুকিয়ে ছিলেন কিনা জানা নেই সরকারের। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। হাসিনা, রেহানা সহ পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু। সাবেক মন্ত্রী নওফেল ও ডিবি হারুনের বিরুদ্ধে দুদকের মামলা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবিতে শহীদ মিনারের সমাবেশ। 5 কার্যদিবসের মধ্যে গঠন হবে পুনঃ তদন্ত কমিটি, জানালেন উপদেষ্টা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি বেসরকারি স্কুলে ভর্তির ফলাফল প্রকাশ। সার্ভার জটিলতায় ভোগান্তিতে শিক্ষার্থী, অভিভাবকরা। অনেকবার ট্রাই করছি কিন্তু সার্ভার ডাউন ছিল। সকাল থেকে ট্রাই করছি এই সার্ভারে ঢোকার জন্য, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে কোনো রেজাল্ট আমি পাইনি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রথম ধাপ পার হলো। সেই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, ৫০ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের ৫০ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কফিনে শেষ পেরেক মারা হয়। শুধু তাই নয়, অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়। এরকম ছোট বড় মিলিয়ে সংবিধানের ৫০ সংশোধনীতে ৫৪টি সংশোধনী আনা হয়। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম হাইকোর্টে চ্যালেঞ্জ হয় সংবিধানের ৫০ সংশোধনী। ১৮ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তির করা রিটের পরদিন এই সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। রিটে ৫০ সংশোধনী বাতিলের আবেদন জানানো হয়। ৫০ সংশোধনীর রিটের চূড়ান্ত শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত সহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তাদের আইনজীবীরাও হাইকোর্টে ৫০ সংশোধনী পুরোপুরি বাতিলের পক্ষে মত তুলে ধরেন। এভাবে ২৩ দিন শুনানির পর মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। বেলা ১১টার কিছু আগে রায়ের মূল অংশ পড়া শুরু করেন বিচারপতি ফারা মাহবুব। রায়ে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এতে সন্তুষ্টির কথা জানান রিটকারীরা। আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধানের মূল কাঠামো গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো।
আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। বিএনপির আইনজীবীরা জানান, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। তারা 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন, যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশের আইনের শাসন ও গণতন্ত্রের পরিপন্থী ছিল। ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। এরপরে ওনারা বলেছেন সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল হলেও এখনই নির্বাচনী ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ফিরবে বিষয়টি এমন নয়। কারণ তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানির অপেক্ষায় আছে আপিল বিভাগে। আপিল বিভাগের এই রায় শেষ হলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এ নয়, অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টা বা সরকার যখন চাইবে তখনই ভোটের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টার বিজয় দিবসের ভাষণেই ছিল নির্বাচনের ইঙ্গিত। এবার সিইসি এএমএম নাসির উদ্দিন জানালেন, সরকার প্রধানের ঘোষণার পরই প্রস্তুতি শুরু করেছে কমিশন। বলেন, সরকার যখনই চাইবে তখনই নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টা একটা আইডিয়া দিয়েছেন, তো ইন্ডিকেশন দিয়েছেন, তো ওনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন, উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি উনি একটা এরকম একটা টাইম ফ্রেম দিয়েছেন, তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের প্রস্তুতি, সমস্ত প্রস্তুতি। সিইসি বলেন, ভোট গ্রহণের জন্য ইভিএম নয়, ব্যবহৃত হবে ব্যালট পেপার। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের সব পদক্ষেপ গ্রহণ করবে কমিশন। আমরা ইভিএম এর বিষয়টি জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন, যেহেতু আমরা ইভিএমটা ব্যবহারের প্ল্যান নাই, এটা নিয়ে আর বেশি কাটাকাটি না করাই ভালো। এগুলো নানাবিধ প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম চলে না, স্টোরেজ প্রবলেম, রিপেয়ারিং প্রবলেম, মেনটেন্যান্স প্রবলেম, অনেক ধরনের সমস্যা আছে। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুতে সিইসি বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এ বিষয়ে কমিশনের কিছু করার নেই। এটা একটা রাজনৈতিকভাবে বিতর্ক চলছে, কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে, নানাবিধ বক্তব্য আসছে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ইট ইজ প্রিমেচিউর ফর আস। আমরা দেখি রাজনৈতিক বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচন এবং বৈষম্যহীন দেশের জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে, তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি করা যাবে না। যেভাবে করলে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায়, আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের সম্ভাব্য রেডলাইন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা। তবে আরও স্পষ্ট রোডম্যাপের কথা বলছে জামায়াতে ইসলামী। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এত মানুষের ত্যাগের পর যেনতেনভাবে নির্বাচন নয়, ভোটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারেও জোর দেন তিনি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশেও বৈষম্যের বিরুদ্ধে লড়াই, প্রাণ দিলেন প্রায় 1000 শিশু, ছাত্র ও জনতা। জাতির এই সংকটকালে রাষ্ট্র মেরামতের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নির্বাচনের দাবি ওঠে বিভিন্ন রাজনৈতিক আসরে। সোমবার প্রধান উপদেষ্টা জানালেন, ভোট হবে 1 থেকে 1.5 বছর পর। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে। এরই মধ্যে সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতারা। কি ভাবছেন রাজপথে থাকা বাকিরা? 4 মাসের উপর সময় পার হয়ে গেল, এখন দেখছি যে সরকার ঠিক ওরকম করে প্রশাসন সহ সার্বিক বিষয় গুছিয়ে উঠতে পারছে না। তো বিলম্ব করা আবার ভালো নয়, যেহেতু অনির্বাচিত সরকার, সেই হিসেবে আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। রোডম্যাপ হলে একটা সুনির্দিষ্ট
বক্তব্য থাকবে, লক্ষ্যমাত্রা থাকবে, টার্গেট থাকবে, সেই টার্গেটে সরকার কাজ করবে। একটা অস্পষ্ট বক্তব্যের কারণে এটা কিন্তু জাতির কাছে ক্লিয়ার হয় নাই যে নির্বাচন আসলে কোন সময় হচ্ছে। শুধুমাত্র কেয়ারটেকার সরকার ফিরে আসলেই যদি অন্যান্য বিষয়ে পরিবর্তন না হয় তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ হবে না। প্রশ্ন আসছে যে সংঘাত, লড়াই ও রক্তের বিনিময়ে রাষ্ট্র মেরামতের সুযোগ পেল বাংলাদেশ, তা হচ্ছে কি? নাকি কাগজে গণতন্ত্রের মোড়কে কেবল ব্যালটেই সীমাবদ্ধ থাকবে জনগণের অধিকার? প্রথমত যে সংবিধানে কিছু অসঙ্গতি আছে, তারপরে আপনি আমাদের প্রধানমন্ত্রী পদের এক ধরনের একনায়কত্ব আছে, রাষ্ট্রপতির নাম সর্বস্ব হয়ে আছে, তারপরে প্রত্যক্ষ নির্বাচনের ব্যাপার আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যাপারগুলো আলোচনায় আসছে। তো এগুলো মৌলিকভাবে যেন নির্দেশনার মধ্যে চলে আসে এবং এই নির্দেশনাগুলো যেন পরবর্তী ক্ষমতায় আসা সরকারগুলো বাস্তবায়ন করতে বাধ্য হয়, সেই ব্যবস্থা করাটাই হলো এই সরকারের মূল কাজ। বহু মতের বাংলাদেশে ঐক্যমত প্রতিষ্ঠা করা কঠিন, তবে বৈষম্য বিরোধী চেতনায় রাজনীতিবিদদের আরও সক্রিয় ভূমিকা দেখতে চান কেউ কেউ। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে সেকুলার চাই, একজন বলবে রাষ্ট্রধর্ম রাখবো, একজন রাখবে না। এবং ডক্টর ইউনূসকে যখন বলেছেন তখন বলছে যে আমি তো আর চাপিয়ে দেবো না, সমন্বয় করবো অথবা ঐক্যমতের ভিত্তিতে করবো, এবং তাই করতেও হবে তাকে। কিন্তু ঐক্যমত যদি না হয় আমি কী করবো, তো ভোট দিয়ে চলে যাবো। ওই জায়গাটা ওই রকমই আছে আমি মনে করি। সব কিছুকে সংস্কার করার মাধ্যমে দেশকে একটি লাইনে আনতে হলে একটু সময়ের প্রয়োজন। আমরা মনে করি যে 4 মাস বা 4 মাসের বেশি সময় গভর্নমেন্ট যতটুকু অগ্রসর হয়েছে তা সন্তোষজনক বলতে হবে। বিপ্লবী চেতনায় নতুন সরকার এলেও সংবিধান বিদ্যমান। সংস্কার বাস্তবায়নে পরবর্তী সরকার যেন বাধ্য হয় তেমন কিছু করার পরামর্শ এই শিক্ষকের। অধ্যাদেশ শুধু হবে না, আপনাকে গণভোটে যেতে হবে। তারপরে গণভোটও যে পরিবর্তনের সম্মুখীন হয় না তা না, আপনি সবকিছু পরিবর্তন করা যেতে পারে। এর জন্য সেই কালচার তৈরি করতে হবে। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন মাহবুবুর রহমান। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দলের কেউ যদি ভাবেন খুব সহজে এবারে নির্বাচন পার পাবেন, সেটি ভুল। 31 দফা নিয়ে 3 জেলার কর্মশালায় ভার্চুয়ালি তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপিকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, তাই সতর্ক থাকতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা শুরু হয় সকালে। ঢাকা বিভাগের 3 জেলার প্রতিনিধিরা এতে যোগ দেন। দিনব্যাপী আলোচনায় নানা মতামত উঠে আসে 31 দফা বাস্তবায়ন আর সেটা জনগণের কাছে পৌঁছানো নিয়ে। কর্মশালায় অনলাইনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 জেলার নির্বাচিত কয়েকজন নেতার প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, সমমনা দলের মতামতের প্রতিফলন এই 31 দফা। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে আন্দোলন ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি এখন দেশের বেশিরভাগ মানুষের পছন্দের দল দাবি করে তারেক রহমান বলেন, নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে ব্যবহার করতে না পারে। আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে, বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে, প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচন চায়, সেটাতে লুকোছাপার কিছু নেই, তবে আগামী নির্বাচন সহজ হবে না। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 এন্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। বিএনপির প্রতিনিধি হিসেবে নেতাদের মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবশ্যই আমাদেরকে করতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পৃথক মামলায় ওবায়দুল কাদের সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 45 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধি করা হয়েছে। আজ সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
জুলাই আগস্ট গণহত্যা মামলায় যখন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের হাজির করা হয় অনেকেই ছিলেন বিমর্ষ, তবে হাস্যোজ্জ্বল ছিলেন রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। মঙ্গলবার সকাল 11টা নাগাদ গাজীপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 সচিব, 1 বিচারপতি সহ 16 জনকে। কার্যক্রম শুরু হয় সোয়া 11টায়। শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করেন প্রসিকিউশন টিম, যা আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয় 18 ফেব্রুয়ারি। প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে হওয়া সব গুম খুনের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে, সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে। এছাড়া গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ 45 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 2 মাস বাড়ানো হয়েছে। এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায়, মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন হারানোর বেদনা, তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এই ব্যাপারে সচেষ্ট আছি। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে, এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত, এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। শুনানি শেষে আসামিদের প্রিজন ভ্যানে করে নেওয়া হয় কারাগারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের পর 3 মাস দেশেই লুকিয়ে থাকার পরও কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন, কেন তাকে গ্রেপ্তার করা হলো না, পুলিশ প্রধানকে তা 2 সপ্তাহের মধ্যে জানানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি দেশেই আছেন এমন তথ্য সরকারের কাছে ছিল না, জানা থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হতো। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে না, মির্জা ফখরুলের বাসা বা ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠেননি ওবায়দুল কাদের। এই বক্তব্য দেওয়ার 8 মাসের মাথায় ঠিকই পালিয়েছেন তিনি। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলাই হয়েছে কয়েক ডজন, আছে গ্রেফতারি পরোয়ানাও। সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় নভেম্বর পর্যন্ত দেশেই নাকি আত্মগোপনে ছিলেন তিনি। এ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনে প্রসিকিউশন, যা আমলে নেয় ট্রাইব্যুনাল। 2 সপ্তাহের মধ্যে পুলিশ প্রধানের কাছে এর জবাব চেয়েছেন আদালত। কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনাল যখন এই আদেশ দেন তখন ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, 13 জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক, র্যাব ও পুলিশ প্রধানও ছিলেন সেখানে। সভা শেষে দ্রুত চলে যান আইজিপি। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন, ট্রাইব্যুনালের প্রশ্নের কি জবাব দেবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী? কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। উপদেষ্টা জানান হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে। বলেন শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপোলকে আবারও জানানো হয়েছে। আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি, যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনো পাবলিশ হয় না। আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো। পুলিশের মনোবল ফিরে এসেছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানান ঢাকা বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। স্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়েছে, নির্দিষ্ট তারিখ নির্ভর করবে সংস্কারের উপর। 2026 সালের 30 জুন বা কাছাকাছি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, যারা হত্যাযোগ্য ও গুমের সাথে জড়িত ছিল তাদের অবশ্যই বিচার হবে।
রাজনৈতিক নেতা কিংবা নিরাপত্তা সংস্থার সদস্য যেই হোক তাদের বিচার হবে। ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ওবায়দুল কাদের আদৌ 3 মাস দেশে ছিল কিনা সেটি খতিয়ে দেখার বিষয়। শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না করে বিগত সরকার অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করেছে। D8 সম্মেলনে যোগ দিতে রাত 1টায় মিশরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা ছাড়বেন বলে জানান তিনি। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। 16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ফেসবুক পোস্টের ব্যাপারে দিল্লিকে ঢাকার বক্তব্য জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, থাইল্যান্ডে মিয়ানমার ইস্যুতে আলোচনা হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। ডেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলি গুরুত্বপূর্ণ দেশ এটার সদস্য। আমরা এটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমত দেখব। তাতে কিছু তো বিষয় আছে যেগুলি আলাপ আলোচনা হবে, কিন্তু আমি মনে করি যে আসলে সাইডলাইনে আমাদের যে অনেক অন্যান্য সরকার প্রধানের সাথে দেখা হবে, সেটাই সবিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা লোপাটের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 60,000 কোটি টাকার অনিয়মে রয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ, তার স্ত্রী ও ভাই এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে। এসব অনিয়মের সাথে শেখ হাসিনার ছেলে জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপের নামও আসছে। বিগত আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের 8 প্রকল্পে 21,000 কোটি টাকা ছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে প্রায় 60,000 কোটি টাকার দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সভায় এসব অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদের বিরুদ্ধে 17.5 কোটি টাকার বেশি, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে প্রায় 11 কোটি এবং হারুনের ভাই ABM শাহরিয়ারের বিরুদ্ধে 12 কোটি 96 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক 3টি মামলা করেছে দুদক। এছাড়া প্রায় 11 কোটি এবং হারুনের ভাই ABM শাহরিয়ারের বিরুদ্ধে 12 কোটি 96 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক 3টি মামলা করেছে দুদক। এছাড়া প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তার এবং জনাব ABM শাহরিয়ার, জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই, এই 3 জন ব্যক্তির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে এই 3 জন ব্যক্তির বিরুদ্ধে 3টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। শেখ হাসিনার আলোচিত 400 কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে 626 কোটি 65 লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের নামে পৃথক মামলা করেছে সংস্থাটি। দেশে বিদেশে তাদের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের বিষয়ে আমাদের তদন্ত দল আরও তথ্যাদি সংগ্রহের চেষ্টায় আছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তে 5 কার্য দিবসের মধ্যে কমিটি গঠন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিং এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নারকীয় এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় সরকার। এর আগে আলোচিত হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামিদের বিচার নিশ্চিতে সমাবেশ করেছে সংক্ষুব্ধ স্বজন, সাবেক সেনা কর্মকর্তার পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্ধারিত 5 দিনের মধ্যে কমিশন গঠনের আলটিমেটাম দেয় তারা।
নারকীয় পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু সেই বিচারে প্রকৃত দোষীরা কতটা শাস্তির আওতায় এসেছে এ নিয়ে ক্ষোভ আছে সংক্ষুব্ধ স্বজন ও সাবেক সেনা কর্মকর্তার পরিবারে। বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের পুনঃতদন্তে কমিশন গঠনের আশ্বাস অন্তর্বর্তী সরকার দিলেও নতুন কমিটি বা কমিশন গঠন নিয়ে দোলাচল ছিল। এ নিয়ে ভুল বোঝাবুঝিও দেখা দেয়। এই অবস্থায় ক্ষুব্ধ স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘেরাও কর্মসূচির মুখে কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। সদস্যের সংখ্যাটা এখনও আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে। উপদেষ্টা জানান, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় সরকার। পুনঃতদন্তের জন্য গঠিত কমিটির কার্যক্রম ও কর্মপরিধি নিয়ে পরামর্শ নেওয়া হবে আইন মন্ত্রণালয়ের। এক্ষেত্রে 2 মন্ত্রণালয়ের মধ্যে কোনো টানাপোড়েন নেই। আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে, আমরা ওইটাই করব। আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এর যে বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথেও বসে এবং তাদের আবারও মতামত দরকার হলে আবার নিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর পূর্ব ঘোষিত ঘেরাও কর্মসূচি স্থগিত করে ক্ষুব্ধ স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে শহীদ মিনারের সমাবেশে 5 দিনের মধ্যে হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানানো হয়। পিলখানাতে আমি যখন যে রুমে বন্দী ছিলাম, সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে 3 জন হিন্দি ভাষা বলছিল, যার জন্য তার একটি দিকে নিচে আমার গায়ে হাত পর্যন্ত তুলে। এই কমিশন গঠনের সিদ্ধান্ত এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, সেটি নিয়ে কোন প্রকারের কোন টালবাহানা আমরা মেনে নেব না। এমন কাউকে নিয়োগ করতে হবে বা যাদের সাথে এই স্বৈরাচার সরকারের কোনো সম্পৃক্ততা নাই। এখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, হাইকোর্টের বিচারক থাকতে হবে, শুধু সামরিক বাহিনীর সদস্য দিয়ে হবে না। এটা ছাত্র প্রতিনিধিও যে বিতর্কের ঊর্ধ্বে তাকে নিয়োজিত করতে হবে। সমাবেশে বিজিবির নাম পরিবর্তন করে আবারও বিডিআর করার দাবিও ওঠে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবস উপলক্ষে বিকেলে শোভাযাত্রা বের করে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা। এ সময় তাদের বাধা প্রদান করে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থকরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 15 নেতাকর্মী আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, তারা উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী, যে গুজরাটে মুসলমানদের রক্ত মাড়িয়ে ক্ষমতায় এসেছে, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিকেলে নীলফামারীর সৈয়দপুর 5 স্টার মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা সংবিধান কোনো দলের বা কোনো পরিবারের নয়। আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার মতাদর্শের বিরোধিতা করলেই গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদির বিরোধী, যে উগ্র সাম্প্রদায়িক মোদি মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে। এবার ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হলো সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের 1ম থেকে 9ম শ্রেণীর ভর্তি কার্যক্রম। সকালে এই ফলাফল ঘোষণা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এর মাধ্যমে দুর্বল শিক্ষার্থীরাও ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবে, শিক্ষাক্ষেত্রে কমবে বৈষম্য। তবে কারিগরি ও সার্ভার জটিলতায় এই ফলাফল জানতে বেগ পাচ্ছেন শিক্ষার্থী অভিভাবকরা।
রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারির ফল ঘোষণা। কার্যক্রমের উদ্বোধন করে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর মাধ্যমে ভর্তি জালিয়াতি কমবে, সবার জন্য ভর্তির সমান সুযোগ তৈরি হবে। বর্তমান সরকার বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের চেষ্টা করছে জানিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, এই খাতে বরাদ্দ বাড়ানো হবে। আগামী শিক্ষা বছর থেকে সারা দেশে একই ধরনের টিউশন ফি নেওয়া হবে বলেও জানান বক্তারা। যে আমাদের যেই পরিমাণ গ্র্যাজুয়েট বের হয় প্রতি বছর, তার মাত্র 30%-এরও কম চাকরিতে যায়, বাকিরা সবাই বেকার অবস্থায় থাকে। আমরা চেষ্টা করছি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুটা পরিবর্তন, কারণ শিক্ষা ব্যবস্থায় যে কোনো পরিবর্তন দীর্ঘমেয়াদী হইতে হবে। অনেক বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং সেই বাচ্চাগুলি মাদ্রাসায় চলে যাচ্ছে, এবং বিশেষ করে কওমি মাদ্রাসায়। এটা আমাদের একটু চিন্তা করতে হবে। দেশব্যাপী 680টি সরকারি বিদ্যালয়ের প্রায় 1,09,000 শূন্য আসনের বিপরীতে 6,35,000-এর বেশি আবেদন পড়েছিল, আর 3,198টি বেসরকারি বিদ্যালয়ের আবেদন করেছিল 3,48,467 জন শিক্ষার্থী। সেখান থেকেই হয়েছে লটারি। কিন্তু এই ফলাফল পেতে বেগ পাচ্ছেন শিক্ষার্থী, অভিভাবকরা। আমার বাচ্চায় প্রথমবারের মতো সে ক্লাস 1-এ ভর্তি হবে, তো আমি সকাল থেকে ট্রাই করছি এই সার্ভারে ঢোকার জন্য, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে কোনো রেজাল্ট আমি পাইনি। ওয়েবসাইট থেকে অনেকবারই দেখার চেষ্টা করতেছি, কিন্তু ওয়েবসাইট বারবারই বলতেছে প্রবলেম। অনেকবার ট্রাই করছি, কিন্তু সার্ভার ডাউন ছিল, এখনো সার্ভার ডাউন। অভিভাবকরা আসি বারবার ট্রাই করতেছে, আমাদেরকে বিরক্ত করতেছে, কিন্তু আমরা কোনোভাবেই ঢুকতে পারতেছি না। এবারের লটারির মাধ্যমে ভর্তির ফল প্রকাশে সহায়তা করেছে টেলিটক। তাদের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেছিলেন, নতুন কার্যক্রম হলেও তারা সুচারুরূপে সিস্টেমটি পরিচালনা করতে সক্ষম হয়েছেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ে পরীক্ষা ছাড়া পদোন্নতির বিপক্ষে জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশন। এক্ষেত্রে পরীক্ষার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। পরীক্ষায় 70 নাম্বার না পেলে পদোন্নতি হবে না। কমিশন নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক মানদণ্ড বিবেচনা না করারও পক্ষে। পাশাপাশি ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশন নির্ধারিত 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে চায়। এর অংশ হিসেবে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়। বৈঠকে নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় না দেখা, আন্তঃক্যাডার বৈষম্য রোধ, পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ সহ নানা সুপারিশ ও প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। উঠে আসে ডিসি, ইউনো ও সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিষয়গুলো। রিয়েলাইজেশন এসেছে যে মানে জীবনে যাই করি বিসিএস দেব না। একটা কারণ হচ্ছে এই যে আপনারা বলেন না যে বিসিএস এর যারা কর্মকর্তা আছে তাদেরকে হচ্ছে মানুষ স্যার বলে সম্বোধন করে, এবং তারা হচ্ছে সাধারণ মানুষদেরকে অ্যাক্সেস দেয় না। তারা যে পাবলিক সার্ভেন্ট আমরা বলি, মানে পাবলিক সার্ভেন্ট বলি, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট না, তারা হচ্ছে আপনার তার সিনিয়রের সার্ভেন্ট। মানে স্যার ডাকা, আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই। আমরা ভাই তো ডাকতেই পারে, আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড, বিং সেক্রেটারি। আর এসিল্যান্ড, ডিসি, ইউনো, মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ, তারা আসলে ভাই বোন। কমিশন প্রধান মহিত চৌধুরী বলেন, নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা চায় না কমিশন। পদোন্নতিতে পরীক্ষার সুপারিশ করা হবে, এজন্য পরীক্ষায় পেতে হবে 70 নাম্বার। এক্ষেত্রে প্রশাসন ও অন্য ক্যাডারের পদোন্নতির অনুপাত হবে 50-50। আগে ডেপুটি সেক্রেটারিতে যদি কেউ কাস্টমস ক্যাডার থেকে আসলেও সে কোনো সুবিধা পেত না। আমরা বলছি যে পরীক্ষার মাধ্যমে হবে। কাস্টমস ক্যাডারের বা ইনকাম ট্যাক্সের একজন যদি ফার্স্ট হয় পরীক্ষায়, তাইলে সে ওই ডেপুটি সেক্রেটারি হিসেবে ফার্স্ট থাকবে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত। স্বাস্থ্য এবং শিক্ষা এটা আলাদা। আমরা এটা রিকমেন্ড করতেছি, এটা ক্যাডার করা রাখা যাবে না, এইগুলোকে আলাদা করতে হবে। বেতন বাড়িয়ে দেওয়া হোক, দিস আর স্পেশালাইজড ডিপার্টমেন্ট। এই দুই ডিপার্টমেন্ট ছাড়া বাকি সবই ক্যাডার থাকতে পারবে। কমিশন প্রধান বলেন, মাঠ পর্যায়ে বৈঠক করেছেন তারা, সেই অনুযায়ী ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার সুপারিশ করবেন। বলছি এটা সরকারের সিদ্ধান্ত। চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির বাতিল চেয়েও সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কেউ আসতে পারবে না।
রুশ ভূখণ্ডে ইউক্রেনের গোপন অভিযানে প্রাণ গেল রাশিয়ার পারমাণবিক অস্ত্র সুরক্ষা বাহিনীর প্রধানের। মঙ্গলবার মস্কোতে ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে মৃত্যু হয় লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ ও তার সহযোগী। এ ঘটনায় দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU। ক্রেমলিন থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে হয় ঘটনাটি। একটি আবাসিক ভবনের সামনে ছিল স্কুটারটি। ঘটনা তদন্ত করছে রুশ কর্তৃপক্ষ। 2017 সাল থেকে রুশ সামরিক বাহিনীর রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল ডিফেন্স শাখা সামলেছেন জেনারেল ইগোর কিরিলভ। ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে কিরিলভের বিরুদ্ধে। এছাড়াও ইউক্রেন যুদ্ধে ভূমিকার কারণে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য, কানাডা সহ বেশ কয়েকটি দেশ এবং EU। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।